আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর, সমাধি নীরব স্বাক্ষর, তৃতীয় খণ্ড, পর্ব ৫৫। লেখিকা ডাইনি ইমরোজ লাকি। নিস্তব্ধ শীতের রাত যেন নরম অন্ধকারে মোড়ানো একটি পৃথিবী। চারিদিকে জমে থাকা ঠান্ডা বাতাস ধীরে ধীরে নিঃশব্দে বয়ে যাচ্ছে, যেন তারাও শব্দ করে ভালো লাগছে না। দূরের গাছগুলো দাঁড়িয়ে আছে নিস্তব্ধ, পাতার কাঁপছে না, শুধু শীতের উপস্থিতি অনুভব করানো এক অদৃশ্য নিঃশ্বাস ভাসছে বাতাসে। চাঁদের আলো খুব শান্ত, ধুলোহীন, আকাশের তারারাও আরও স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। সাদা আলো ছড়িয়ে মাটি চিকচিক করে তুলেছে, যেন থেমে থাকা শিশিরে লায়পা এক রূপালি চাদর। দূরে কোনো কুকুরের হালকা ডাক, কোথাও শুষ্ক ঘাসে হওয়া সামান্য সরসরানি, এই ক্ষুদ্র শব্দগুলোই নিস্তব্ধতার গভীরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে আপাতত। শীত কামড়ানো ঠান্ডা নিঃশ্বাস লাগে গেছে সেলিমের। তার হাত পা জমে আসতে চাইছে, অথচ এই নীরবতার মধ্যে এক অদ্ভুত শান্তি লুকিয়ে আছে যেন এই মুহূর্তে। চারপাশে দুনিয়াটা ঘুমিয়ে আছে, শুধু রাত আর শীত মিলে তৈরি করেছে এক প্রশান্ত নরম নিস্তব্ধ আবরণ, যেখানে সময়ও যেন থমকে গেছে অতীতে। এই যেন বিষাক্ত অতীত, যেই অতীতকে কিছু চরিত্র যেন এখনো ধোঁয়াশা, কিছু প্রশ্নের উত্তর আজও মেলেনি, কিছু মানুষের খোঁজ আজও মিলছে না। বোধহয় দুনিয়াতে নেই তারা, না থাকুক অন্তত লাশগুলো খোঁজ পাওয়া যায়। পাইনি। দ্য সাইলেন্ট ম্যানর। একজন রাখালবাসীওয়ালা আর এক জমিদার কন্যা প্রেমে পড়েছিল যেন গোটা জাতি। দূর দূর থেকে ভিনদেশিরা এসেছিল আলিমনগর সেই পরিত্যক্ত রাজবাড়ি এবং সুফিয়ান হায়দারের বাড়ি নিজ চোখে দেখতে। খোঁজ করার চেষ্টা করেছিল নিখোঁজদের। সুফিয়ান হায়দারের শেষ অপ্রকাশ্য বাক্যগুলো জানাতে চেয়েছে। বিনতি সেই উপহারের কথা পারেনি, কোথাও কেউ সেই সত্য জানতে পারেনি। সেলিম, রাফিদ তাদের জন্য চা বানাচ্ছেন। রান্নাঘরে বাতাস ঢুকছে, মৃদু বাতাস। সেলিমের পা বাতাসে ঠান্ডা হয়ে গেছে, চুলার আগুন টিপটিপ করছে, চায়ের জল ফুটছে, তবে পুরোপুরি চা পাতা দেওয়ার সময় হয়নি। সেলিম চা পাতা দিয়ে জল দিতে দিতে ভাবছে সুফিয়ান হায়দারের কথা। মানুষটা যেভাবে মারা গেছে আজও তার স্মৃতি সে ভুলতে পারছে না। তার কৃতকর্ম যেন এখনও তাকে বাঁচিয়ে রেখেছে। তার লেখা একটি বই, দ্য সাইলেন্ট ম্যানর, তাকে নতুনভাবে প্রতি মুহূর্তে যেন জীবন্ত করে তুললে। যখনই কেউ বইটি পড়ার জন্য হাতে নেয়, তখনই সে যেন সুফিয়ান হায়দারের স্মৃতির পাতায় ডুবে যায়। মানুষটির কথা ভেবে আঁতকে উঠল সেলিম। সেলিমের আজ বড্ড মন উতলা হলো। কখনো সে পুনরায় সেদিনের সেই মুহূর্তেরগুলো ভুলে না। আজ আহির তারা যেন বাধ্য করেছে ভাবতে, মনে করতে। তারাও তখন কেঁদেছিল, খুব করে কেঁদেছিল। কেননা কাঁদে যা কখনো চোখের জল জমে না, সেও কাঁদে যখনই জানতে পারে সুফিয়ান হায়দার কিভাবে মারা গিয়েছিল, তার জীবনের শেষ মুহূর্তগুলো কিভাবে কেটেছে, তাকে কিভাবে বাধ্য করে একটি গ্রামকে মানবশূন্য করালো। যখনই কেউ সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলো মনে করে, তার চোখ যেন বাঁধ মানে না, আপনা আপনি জল গড়িয়ে পড়ে, যেন কষ্টে, যন্ত্রণায়। চা তৈরি করা শেষ। আহির তার ঘরের সামনের বারান্দায় বসে আছে। সেলিম সেখানে নিয়ে তাদের চা দিল। তারা কখন সেলিমকে চা বানাতে বারণ করেছিল, কিন্তু সে শোনেনি। রাত 12টা নাগাদ সকালে বসে আছে বারান্দায়। সেলিম একটি পিঁড়ির ওপর বসা। আহির সেলিমের দিকে তাকিয়ে অপেক্ষার সুরে বলল, সেদিন সুফিয়ান হায়দার সত্যি দুনিয়ায় ছেড়েছিল। সেলিম মাটির দিকে তাকিয়ে চোখ বুজে জিকির করছিল। আহিরের প্রশ্ন শুনে প্রথমে জবাবে দীর্ঘশ্বাস ফেলল, এরপর বলল, চলে যান সেদিন। তার বোন 4 জন সেই চোর, তারা কোথায়? রশিদ তালুকদার কোথায়? কুদ্দুস মীর প্রশ্ন করল। সেলিম বলল, সুফিয়ান হায়দার মৃত্যুর 19 দিন পর রশিদ তালুকদার মারা যান। সন্তান হারানোর শোক, নিজের হাতে বন্ধুর সন্তানকে খুন, অপরাধবোধের অনুশোচনায় ধীরে ধীরে শেষ হয়ে গিয়েছিলেন। তার মৃত্যুর দিনটা ছিল কুদ্দুসের কাছে সবচেয়ে কষ্টদায়ক।
দুজন কত হাসি খুশি ছিলেন, আনন্দ করতেন, সারা দিন কুদ্দুস রশিদ তালুকদারের সাথেই থাকতেন। সেদিন রশিদ তালুকদার মারা যান। সেদিন কুদ্দুস রশিদ তালুকদারে পা টিপতে টিপতে সেখানেই ঘুমিয়ে যান। রোজ সকালে রশিদের আগে আগে উঠতেন, কিন্তু সেদিন আর উঠলেন না। কুদ্দুস ডেকে তোলার সময় রশিদের সারা শব্দ পেল না। কুদ্দুস ছুটে যায় জল আনতে, জল ছিটিয়ে দিল চোখে মুখে, কিন্তু বৃথা চেষ্টা করলো সে, আর উঠল না রশিদ তালুকদার। চলে গেলেন সেও চিরতরে। এরপর দীর্ঘ একটা সময় এরপর চলে যায় কুদ্দুস। সেলিম কিছুক্ষণ চুপচাপ থাকলো। মীর আহির রাফিদ একবার নিজেদের সাথে চাওয়াচাওয়ি করলো। সেলিম আবার বলতে শুরু করলো, বিনতি সুফিয়ানের বোন। সুফিয়ানের লেখা দ্য সাইলেন্ট ম্যানর বইটি একটি প্রকাশনা থেকে প্রকাশিত করে। বিনতিকে লেখক সম্পর্কে জিজ্ঞেস করলে তার ভাইয়ের কথা এড়িয়ে যায়, শুধু লেখকের নামটি উল্লেখ করেন। বিনতি চেয়েছিল তার ভাইয়ের অসম্পূর্ণ ভালোবাসার কথা দুনিয়ার বুকে সবাই জানুক, কিন্তু তার ভাইয়ের পরিচয় কেউ না জানুক। বিনতি আর কখনো নিজের স্বামীর বাড়ি যায়নি, থেকে গিয়েছিল নিজ বাড়িতেই। মা বাবা ভাই বোন সবাইকে একসাথে হারিয়ে বিনতি পাগল প্রায় হয়ে গিয়েছিল। কবরস্থান ছিল যেন তার স্থান। জাভেদ কোনোভাবে বিনতিকে সামলানোর চেষ্টা করে, পেরে উঠছিল না। এরকম কিছুদিন কেটে যায়। বিনতি এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে। জাভেদ হাকিমকে খবর দিলে জানতে পারে বিনতি অন্তঃসত্ত্বা। জাভেদ সেদিন খুশি হয় অনেক, কিন্তু তাদের খুশি যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। হাকিমের সাথে থাকা একজন পণ্ডিত রবিশঙ্কর বলে চৌধুরী বংশের একজন সন্তানকে সম্রাট নিষাদ খুন করতে চায় বিষ খাইয়ে। জাভেদের কারণ জানতে চাইলে পণ্ডিত বলে সম্রাট নিষাদ এমন একজন ব্যক্তি যার লক্ষ্য হচ্ছে অমর হয়ে বেঁচে থাকা, আর এজন্য তাকে চৌধুরী বংশের কাউকে না কাউকে খুন করতে হবে, এবং সব মিলিয়ে 101টা খুন করতে হবে, তবে ওনার উদ্দেশ্য হাসিল হবে। সেলিম থেমে পুনরায় ক্লান্ত গলায় বললেন, সেই সময় কুসংস্কারে ভরা ছিল প্রতিটি মানুষের অন্তর। তারা ছিল অন্ধবিশ্বাসী, এবং সেই ধরনের লোক এখনো বেঁচে আছে আমাদের সমাজে। পরে কি হয়েছিল, আর সেই 101টা খুনের সাথে জাভেদের সন্তানের সম্পর্ক কি ছিল? মীর যেন ব্যাকুল হয়ে প্রশ্ন করল। সেলিম জবাবে বললেন, কারণ সেই পণ্ডিতের মতে পরবর্তী চৌধুরী বংশের কাউকে খুন করতে হবে, আর পরবর্তী সন্তান জাভেদের থেকেই শুরু হয়েছিল। পণ্ডিত রবিশঙ্কর অনেক ভালো লোক ছিলেন। উনি সেদিন বুদ্ধি করে জাভেদ এবং বিনতিকে দূরে যেতে বলেন। বিনতি সেদিন চেয়েছিল না তার প্রাণপ্রিয় পরিবারকে ছেড়ে যেতে, কিন্তু এরপর নিজের সন্তানের জন্য যেতেই হলো। সম্রাট নিষাদ কি এখনো বেঁচে আছেন? আহির জিজ্ঞেস করল। উনি বেঁচে না থাকলেও ওনার বংশের কেউ না কেউ হয়তো নিশ্চয়ই আছেন। শুনেছি ওনার ছেলে এখনো বেঁচে আছেন, আর তার লক্ষ্য ঠিক তার বাবারই মতো, 101টা খুন করা। আর সেই জাভেদ চৌধুরী বংশের কেউ কি এখনো বেঁচে আছে? বলল রাফিদ। সেলিম এবার একটু নড়েচড়ে সাবধানে বসলেন, সেকেন্ড কয়েক চুপ থাকলেন। তিনি আবিষ্কার করলেন তাদের আশেপাশে কেউ আছে, লুকিয়ে বোধ হয় তাদের কথা শুনছে। সে সতর্কতার সাথে চারপাশে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে। হঠাৎ কেমন যেন বাড়িটা থমকে গেল মনে হচ্ছে, তবু তার ভাবনায় আহিরদের বলল না, নিজের ভাবনাকে নিজের মধ্যে দাফন দিল। তার নীরবতা দেখে মীর তার দিকে ঝুঁকে বলল, চুপ করে আছেন যে? সেলিম বললেন, জাভেদ চৌধুরীর পরবর্তী অধস্তন প্রজন্মের মাধ্যমে আমজাদ চৌধুরী বেঁচে আছেন। বাক্যটি রাফিদ, মীর এবং আহিরের চারপাশে প্রতিধ্বনিত হলো বারবার। রাফিদ বসা থেকে আশ্চর্যজনকভাবে উঠে দাঁড়ালেন। মীর হকচকিত হলো বেশ খানিকটা। আহির ফিসফিসে বলল, আমজাদ চৌধুরী জাভেদ চৌধুরীর বংশধর? আশ্চর্য শব্দটি আহির নিজের মধ্যেই রাখল। মীর ভুরুকুচকে বলল, তার মানে প্রতিদিন আমরা আমাদের প্রশ্নের জবাবের সন্নিকটেই ছিলাম, কিন্তু আঙ্কেল কেন সবকিছু সুফিয়ান হায়দার এবং দ্য সাইলেন্ট ম্যানর বইটির বিষয়ে এড়িয়ে যেতেন? ওনার তো সবকিছু জানার কথা, আমাদের কেন বলতেন না এসব কাহিনী? রাফিদ নীরবে নিভৃতে শুধু মীর এবং আহিরের দিকে তাকাচ্ছেন। মীর রাফিদের দিকে তাকিয়ে বললেন, তোরা তো সেই জাভেদ চৌধুরীর বংশধর। রাফিদ প্রথম উত্তরে শুধু ঢোক গিলল, এরপর জবাবে বলল, আমি তো শুনে অবাক। যদি তাই হবে তবে বাবা কেন সবসময় সাইলেন্ট ম্যানর বইটি সম্পর্কে এড়িয়ে যেতেন?
সম্রাট নিষাদ এবং বংশধরের জন্য উনি হয়তো চান না তার সঠিক পরিচয় কেউ জানুক। জানলে হয়তো তারা সন্তান অর্থাৎ তোর উপর আক্রমণ আসতে পারে। কথাগুলো বলল আহির। মীর তার কথার সূত্র ধরে বলল, সেটাই হবে। মীর থমকে ঠোঁট ফিক করে হাসি দিয়ে আবার বলল, ভাবতেই অবাক হচ্ছি, সেই সুফিয়ান হায়দার এর নিকটাত্মীয় আমরা। যেই রহস্যের জাল আমরা খুঁজেছি সেই জাল আমরা আগে থেকেই জড়িত। আহির বলল, তোর সব কিছুতেই আনন্দ। আনন্দ না করে এখন কি কাঁদবো? মীর বলে হাতে সিগারেট তুলে নিল। আহির নির্বিকার কণ্ঠে বলল, আমার তো ভাবে কষ্ট হচ্ছে, এই ভেবে কত কষ্টে সুফিয়ান হায়দার জীবন ত্যাগ করলো। ফারদিনা নিরপরাধ হওয়া সত্ত্বেও ভালোবাসার জন্য জীবন উৎসর্গ করলো। সুফিয়ান শত শত গ্রামবাসীর বাঁচাতে নিজের ভালোবাসাকে কোরবানি করলো। কষ্ট হচ্ছে ভেবে আহির স্তব্ধ হয়ে গেল। বারান্দার পাশেই বসলো। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে যেন তার যন্ত্রণার পরিমাণও বেড়ে যাচ্ছে। রাফিদও এসে তার পাশে বসে। অসুখী ভাব নিয়ে রাফিদ বলল, আমি সিন্ধুতলি গ্রামে যেতে চাই। সুফিয়ান হায়দারের বাড়িটি একবার দর্শন করতে চাই। আমিও ভাবছি যাব, এবং আমার সেই অশ্বধারী সুফিয়ান হায়দারের খোঁজ দিতে হবে। হয়তো সিন্ধুতলি গ্রামেই তাদের কবর আছে। আহির বাক্যটুকু বলে কাঁধপাল থেকে রাফিদকে দেখলো। মীর এসে তাদের সাথে সহমত পোষণ করলো, হ্যাঁ আমরা সবাই যাব সিন্ধুতলি গ্রামে। সেলিম এসে দাঁড়ালেন তার পেছনে। মীরকে কঠিন চোখে পর্যবেক্ষণ করে বলল, যাও দেখে এসো সেই কবর, দেখো এসো সিন্ধুতলি। তার কণ্ঠে শ্লেষ। মীর তাৎক্ষণিক কিছু ভেবে সেলিমকে বলল, আচ্ছা ব্রিটিশ দল যদি আলিমনগর দখল করে থাকে তবে আজকের আলিমনগর কিভাবে দাঁড়িয়ে আছে? সেলিম হাহুতাশ হলেন। এরপর মুহূর্তে স্তব্ধ হয়ে বলেন, ব্রিটিশরা শেষ অবধি আর গ্রাম দখল করতে পারেনি। রশিদ তালুকদার সুফিয়ান হায়দার মৃত্যুর হওয়ার পর হঠাৎ করে যেন গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে উঠেছিল। সবাই একত্রিত হয়ে গ্রামকে ব্রিটিশ মুক্ত করতে সক্ষম হয়। অবশ্যই এতে করে অনেক গ্রামবাসীর প্রাণ হারিয়েছিল। বিনিময়ে সফল হয় তারা। এরপর পুরোপুরি ভারতবর্ষ স্বাধীন করে মহাত্মা গান্ধী। ব্রিটিশরা হারিয়ে যায় চিরতরে। পরিবেশ শান্ত। সেলিম বারান্দা থেকে নেমে গরুর ঘরটির দিকে এগোলেন। চাঁদের আলো ধরে চারপাশে তাকালেন। কিছুক্ষণ আগে অজানা কারো উপস্থিতি তাকে নতুন ভাবনায় গ্রাস করে নিয়েছে। তার ধারণা কখনো ভুল হয় না, আজও হয়নি। নিশ্চয়ই কেউ ছিল, কিন্তু কে? কেন তাদের কথা আড়াল থেকে শুনছিল? প্রশ্নের উত্তর মিলছে না। তার চাহনি দেখে মীর তার দিকে এগিয়ে গেল। জিজ্ঞেস করলো, কি দেখছেন? কিছু হয়েছে? না, তোমাদের অশ্বগুলো দেখছিলাম। তোমরা কখন যাবে সিন্ধুতলি? মীরের প্রশ্ন এড়িয়ে গেল সেলিম। আমরা আগামীকাল যাব, খুব সকালে বের হতে হবে। তাই করো, এখন ঘরে চলো, সবাই বাইরে থেকো না। সেলিমের কণ্ঠে রহস্য শিথিলতা। থেমে আবার বললেন, কখনো তোমরা পশ্চিম পাড়ের শেষ সীমান্তে গিয়েছিলে? মীর কপাল ভাঁজ করলো। রাফিদ বারান্দা থেকে জবাব দিল, ভুলে গেছিস? তুই আর আমি গিয়েছিলাম তো, মনে নেই? আমি সেতু থেকে পড়ে গিয়েছিলাম। রাফিদের তির্যক শব্দে মীরের যেন মনে পড়ল পশ্চিম পাড়ার কথা। সেখানেই হ্রদের ওপাশে দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত রাজবাড়ি। সেলিম তখন বললেন, সেখানে নিশ্চয়ই পরিত্যক্ত কোনো রাজবাড়ি দেখেছ? মীর সংকট নিয়ে বলল, কিন্তু এই প্রশ্ন আমাকে কেন করছেন? সেলিম স্থান ত্যাগ করলো। ধীর পায়ে মীর এর অশ্ব অগ্লিংয়ের কাছে ঘেঁষে বললেন, সেটিই সেই পরিত্যক্ত তালুকদার বাড়ি। একসময় জাঁকজমকপূর্ণ বাড়িটি আজ শুধু শ্যাওলা আর জলে ঘেরা। ভাবতেই অবাক লাগে, সময় যেন দ্রুত বয়ে যায়। সেই যেন রশিদ তালুকদার, ফারদিনা আর তার চাচা ভাইয়েরা কথা বলছে। রশিদ তালুকদারের কণ্ঠ ভেসে আসছে কানের কাছে। এতটুকু বলে বুক ভরে শ্বাস নিলেন সেলিম। আজ যেন শুধু তার কথা বলার দিন। তখন থেকে তিনি বলে যাচ্ছেন, বাকিরা শুনছে, বিরক্ত হচ্ছে না কেউ, বরং কাল ছায়ার ঘেরা অতীতের ঘটনা তাদের জানতে সে খুব আগ্রহী হচ্ছে। যদি সম্ভব হতো সুফিয়ানের অপ্রকাশিত অজানা সেই সত্য জানার চেষ্টা করত। যদি পারত তবে বিনতির সেই উপহার সম্পর্কে জানত। কিন্তু আজ যেন কোনো কিছুই সম্ভব নয়। সব কিছুই যেন অসম্পূর্ণ রয়ে গেল। মীর বলল, যেদিন আমি আর রাফিদ সেখানে যাই, আমরা কেন যেন অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়েছিল। মনে হয়েছিল ওখানকার প্রতিটি মানুষ জীবিত। কেউ বোধহয় আমাদের দিকে তাকিয়ে আছে।
সেলিম অশ্ব ছেড়ে পায়চারি করতে করতে বললেন, আমিও সুযোগ হলে সেখানে যাই। কাঠের সেতু দিয়ে পাড়ি দিতে সাহস করি না। এপার থেকে যতটুকু সম্ভব দেখা যায় ততটুকু দেখি। দু চোখ ভরে যখনই দেখি অতীতের মুহূর্তগুলো মনে পড়ে, খুব মনে পড়ে। আচ্ছা, আপনি কে? আহির এসে দাঁড়ালো মীরের সামনে। চাঁদের মৃদু আলো পাতার ফাঁক থেকে পড়ে তার ফর্সা গালের ওপর বৃত্তাকার চিত্র তৈরি করলো। সেলিম থমকে দাঁড়ালেন। আহির তাকে চুপ থাকতে দেখে আবার বললেন, আপনি এত কিছু কিভাবে জানেন? রশিদ তালুকদার আপনার কি হতো? সুফিয়ান হায়দারকে আপনি কিভাবে চিনতেন? সেলিম এর মুখে বিব্রতকর পরিস্থিতির একটি ছাপ ফুটে উঠল। সে চোখ নামিয়ে ফেলল। দ্বিতীয়বার চোখ তুলে বলল, আমি কে জানাটা কি খুব দরকার? আহির হেসে প্রথমে উড়িয়ে দিল প্রশ্নটি। বলল, না, আমরা শুধু বইটির অসম্পূর্ণ কাহিনী জানতে চেয়েছিলাম। জেনেছি, এখন আর আপনার পরিচয় জেনে কি করব? তবুও। আহিরে তার বক্তব্যর মাঝপথে থামিয়ে দিল। সেলিম বললেন, জানতে যখন চেয়েছো তখন না বলে উপায় কি? সোলেমান সুফিয়ান হায়দারের বিশ্বস্ত 4 চোরের মধ্যে একজন। তিনি ছিলেন আমার দাদা। তার কাছ থেকে আমি সবকিছু জানতে পেরেছি। আমি আমার 15 বছর বয়সে বাবার থেকে এসব ঘটনা শুনেছিলাম। শুধু কানেই শুনিনি, কল্পনার জগতে বিচরণ করেছিলাম সুফিয়ান হায়দারকে। এখন হয়তো মনে প্রশ্ন জাগতে পারে, তখনকার সমস্ত ঘটনা এখনো মনে আছে কিভাবে? মনে রেখেছি, তাই মনে আছে। বয়স এখন হয়েছে, হয়তো দেখে বোঝা যাচ্ছে না। এটা আল্লাহর রহমত, উনি এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন। বোধহয় তোমাদের সাইলেন্ট ম্যানর বইটির সম্পর্কে জানানো বাকি ছিল আমার, এজন্য। সেলিম তার এর চোখে জল এসে ঠেকেছে। এখনই গলা বেয়ে টপ টপ করে পড়তে শুরু করবে। তার ব্যাকুলতায় মিশ্রিত মুখটি দেখে মীর তারা তার সন্নিকটে এগিয়ে আসে। রাফিদ বলল, আপনি কতটা তাদের ভালোবাসতেন তা বোঝা যাচ্ছে। সুফিয়ান হায়দার ছিলেন একজন দরদি ব্যক্তি। যখন তিনি ছোট ছিলেন তখন তার গ্রামের গরিবদের আড়ালেও দান করতেন। নিজে না খেয়েও অন্যদের খাওয়াতেন। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষার্থে ঝাঁপিয়ে পড়তেন। 4 জন চোর তাদের ভালো এবং সৎ পথে আনার জন্য তার আপ্রাণ চেষ্টা ছিল। শেষমেশ সে সফল হলেও নিজেকে যেন জীবন উৎসর্গ করতে হয়েছিল। সেলিম থেমে যান। সেকেন্ড কয়েকের বিরতি নিয়ে আবার বললেন, আমি এখনো যাই সিন্ধুতলি, তার কবরটি জিয়ারত করে আসি। কখনো যেন তারকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে কেন এভাবে সেদিন হারিয়ে গিয়েছিলেন। বুক ভরা কষ্ট নিয়ে বিদায় নেওয়া খুব বেশি দরকার ছিল। শীতকাল, সকালের আকাশটা যেন একটু বেশিই নিস্তব্ধ থাকে। ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই হালকা কুয়াশা চারপাশে ঢেকে রাখে, যেন পৃথিবী নিজের উষ্ণতা একটি সাদা চাদরে জড়িয়ে নিয়েছে। দূরে কোথা থেকে ভেসে আসা ঘুম ঘুম পাখির ডাক, কিন্তু তাতেও পরিবেশের নীরবতা ভাঙে না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। গাছের ডালে ডালে ঝুলে থাকা জমে থাকা শিশির প্রথম রোদ পড়তেই তারা কাঁচের মতো ঝিলমিল করে ওঠে। ঠান্ডা হাওয়া গাল ছুঁয়ে যায়, আর নিরাশ নিলেই ভেতরে কোথাও একটা কুয়াশার পর্দা তৈরি হয়। তবুও এই হাওয়ার মধ্যে আছে বিশেষ এক সতেজতা। দূরে কোনো চুল্লি ধোঁয়া ভেসে আসছে, ধীরে ধীরে মিশে যায় সকালের গাঢ় স্যাঁতস্যাঁতে গন্ধের সাথে। গ্রামের পথে হাঁটলে দেখা যায় মাঠে এখনো অন্ধকারের শেষ রেখা। ভোরের কুয়াশায় মনে হয় রাত যেন পুরোপুরি মিশে যায়নি। কৃষকরা ধীরে ধীরে বেরোতে শুরু করেছে, কারো হাতে লণ্ঠন, কারো কাঁধে কোদাল। তাদের নিঃশ্বাস থেকেও বের হয় ছোট ছোট ধোঁয়ার মতো বাষ্প, যেন সকালের এই ঠান্ডা প্রমাণ করছে সবাইকে। বনজুরি এলাকা থেকে বেরোতে বেরোতে দূরে কোনো বাড়ি থেকে শোনা গেল হাঁড়ি ফুটতে থাকা চায়ের টুংটাং শব্দ, যার গন্ধ শীতের সকালে আরও কোমল করে তুলেছে। আহির তারা সেলিম থেকে বিদায় নিয়ে সিন্ধুতলি গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ঘণ্টা 3 হয়। নবজুরি এলাকা পার হয়ে সিন্ধুতলি গ্রামের পথে তারা। জানা যায় সিন্ধুতলি গ্রামকে এখনও কেউ গ্রাম বলে আখ্যায়িত করে না। শহরের কাছাকাছি ছিল গ্রামটি। হয়তো হায়দারবাড়ি থেকে এখন শহরের ঘ্রাণ আসে, গাড়ির হর্ন আসে। নেই আর বোধ হয় নিস্তব্ধ বাড়িটি। রাস্তার পাশে ছোট ছোট জমিতে শাকসবজি চাষ করা, মূলা, ধনেপাতা, ফুলকপি সকালের শিশিরে ভিজা চকচক করছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে কৃষকেরা জমিতে নেমে পড়েছে, আবার কারো বাড়ির উঠোনে গরুর খড় দেওয়া হচ্ছে।
বাতাস থেকে ধোঁয়া আর ভেজা মাটির মিশ্রিত গন্ধ। আরও কিছু দূর পথ এগোতে রাস্তায় একটু চওড়া হয়। কাঁচা পথ সরে সরে ইট পিছানো পাকা রাস্তায় মিশে গিয়েছে। কুয়াশা ধীরে ধীরে পাতলা হয় আর দূর থেকে ভেসে আসে মোটরসাইকেলের শব্দ। গ্রামের শান্তির সঙ্গে শহরমুখী তাড়াহুড়ো প্রথম মেলবন্ধন এখান থেকেই শুরু। আরও সামনে পথ বাড়াতে থাকলে বাড়ি ঘন হতে থাকে। ছোট ছোট চায়ের দোকান, গ্যারেজ, মুদি দোকান সব মিলিয়ে পরিবেশটা শহুরে গন্ধ পেতে শুরু করে। রাস্তায় গরু ছাগলের আনাগোনা কমে যায়, বদলে যায় ট্রেনের শব্দ। দোকানের সামনে লোকজন দাঁড়িয়ে চা খাচ্ছে, পত্রিকা পড়ে, কেউ আবার কাজের তাড়ায় দ্রুত গতিতে হেঁটে চলেছে। শেষ পর্যন্ত যখন শহরের ত্রিসীমানা ছুঁয়ে ফেলল তাদের, তখন রাস্তার রূপে একেবারেই বদলে গেল। বিলবোর্ড, উঁচু দালান, ব্যস্ত ট্রাফিক আর লোকজনে ভরা। কিন্তু পেছনে তাকালে বোঝা যায় একটু আগেও এই পথটা ছিল শান্ত, কুয়াশামাখা আর একেবারেই গ্রাম্য। যেন একই রাস্তায় দুইটি ভিন্ন জগৎ। তারা থামলো একটি টং দোকানের সামনে। মীর অশ্ব থেকে নেমে দোকানে গিয়ে চা চাইল 3 কাপ। আহির হেঁটে কিছুটা সামনে এগুলো। ঠিকানা অনুযায়ী তারা পৌঁছে ঠিকানায়, কিন্তু সেই পথে এসে যেন খানিকটা বিভ্রান্ত হলো। আশেপাশে তাকালেন, একজন বয়স্ক লোককে পত্রিকা বিক্রি করতে দেখলো। ওনার দিকে এগিয়ে গেলেন আহির। বিক্রেতা বললেন, পত্রিকা দরকার? আহির ইতস্ত বোধ করলো, বলল না, তবে সংবাদ জানতে চেয়েছি। সেই সংবাদ পত্রিকায় নেই। কিসের সংবাদ বলুন? সুফিয়ান হায়দার নামের কাউকে চিনেন? সিলমন হায়দার, সিন্ধুতলি গ্রাম। বিক্রেতা নিশ্চুপ থাকলেন কিছুক্ষণ, মুখটি গম্ভীর করে চাহনি নত করলেন। এরপর বললেন, চিনি, কিন্তু তারা তো এখন আর বেঁচে নেই। আপনি বলতে পারবেন তাদের বাড়িটি কোন দিকে? বিক্রেতা হাতের ইশারায় একদিকে দেখিয়ে দিল। শহরের পরবর্তী এলাকা হলেও বিড়িটি ঘেরা লতাপাতা আর শ্যাওলায় যেন বাড়ি হবে সম্ভবত। দূর থেকে দেখলেন, আপাতত এতটুকু বোঝা যাচ্ছে। এগিয়ে গেলেন তারা বাড়িটির দিকে। বিশাল ঘেরাও করা প্রাচীর। মূল গেটের সামনে একজন দারোয়ান দাঁড়িয়ে। ওনার অনুমতি নিয়ে তারা ভেতরে প্রবেশ করলেন। অনেক পর্যটকদের দেখা যাচ্ছে ভেতরে। একের পর একের সাথে বাড়িটি দেখিয়ে দেখিয়ে আলোচনা করছে। কেউ নোট হাতে কিছু লিখছে। আহির তারা ঘুরে ঘুরে বাড়িটির বাইরের দৃশ্য দেখছে। নিঃশব্দের আড়াল থেকে পরিত্যক্ত হায়দার বাড়িটি যেন তাদের পানে চেয়ে আছে, যেন কিছু বলতে চান। অপ্রকাশিত অনুভূতিগুলো প্রকাশ করতে চাইছে, পারছে না। কত শত জমা ব্যথা ছিল যেন পুরো বাড়িটা জুড়ে আজ কেবল শূন্য ইট পাথরে খোদাই করা যন্ত্রণাগুলো। আশেপাশে পর্যটকের কথার শব্দে চারদিক জমিয়ে রাখলেন, যেন বাড়িটির নিস্তব্ধতা কাটছে না। এই নীরবতা যেন কোনোদিন কেটে যাওয়ার নয়। ঘুরে ঘুরে তারা বাড়িটির কবরস্থানের দিকে গেলেন। পরপর 7টি কবর। প্রথম কবরটি সমাধি ফলকে খোদাই করে লেখা তাইয়েবা বেগম, নিশ্চয়ই সুফিয়ানের দাদি। এরপর লেখা তার দাদা, বাবা এবং মা বোন। শেষ দুটো কবরে এসে তারা থমকে দাঁড়ায়। দুটোর প্রথমটি ফারদিনা, দ্বিতীয় কবরটি যেন সেই চিরচেনা অমর ছদ্মবেশী রাখালবাসীওয়ালার। সমাধি ফলকে স্পষ্ট লেখা, মরহুম সুফিয়ান হায়দার, পিতা মৃত সিলমন হায়দার, জন্ম 14 ফেব্রুয়ারি 1839, পয়লা ফাল্গুন 1245, মৃত্যু 14 ফেব্রুয়ারি 1871, পয়লা ফাল্গুন 1277 বঙ্গাব্দ। লেখাটি পড়ে কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন তারা। আইর ভাঙা কণ্ঠে বলল, ব্যর্থ প্রেমের যাত্রা শেষ হয় না বিদায়ে, শেষ হয় সমাধির নীরব পাথরে, যেখানে অশ্রু শুকিয়ে যায় কিন্তু অপেক্ষা থেমে থাকে না। আজ সমাধির ইট পাথরে ঘেরা আমাদের রাখালবাসীওয়ালা। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর, লেখিকা ডায়না ইমরোজ লাকি। গল্প এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জান্নাত। গল্পের বাকি পর্বগুলো দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন। মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যাচ্ছি, আশা করি মানিয়ে নেবেন। আর আমার এই দেরিতে পর্ব দেওয়ার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আমাকে প্লিজ মাফ করবেন। আজকে আসছি। আল্লাহ হাফিজ।